আজকে তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। বহু বছর আগে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটা তৈরি। সেই গ্রামের মানুষ আজও সূর্য ডুবে যাওয়ার পর একটা নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে রাত বাড়লেই সেখানে একটা হাসির শব্দ শোনা যায়, আর সেই হাসি শুনলে কেউ আর বাঁচে না। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 7 বছর আগে। আমার নাম অর্ণব। তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। শহরের ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পেতে আমি মাঝে মধ্যেই গ্রামের দিকে ঘুরতে যেতাম। পুরনো জায়গা, লোককথা, অদ্ভুত ঘটনা, এসবের প্রতি ছোট থেকেই আমার একটা আলাদা আগ্রহ ছিল। সেই কারণেই একদিন আমার কলেজের বন্ধু সৌরভ ফোন করে বলল, একবার আমাদের গ্রামে আয় না, কয়েকদিন ঘুরে যা। আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু তারপরও যেটা বলল সেটা শুনে আমার কৌতূহল বেড়ে গেল। আমাদের গ্রামের পাশে একটা পুরনো বাড়ি আছে। রাতে ওখান থেকে একটা মেয়ের হাসির শব্দ শোনা যায়। আমি হেসে বললাম, তুই আবার শুরু করলি? সৌরভ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি মজা করছি না। তার গলায় এমন কিছু ছিল যেটা শুনে আমার হাসিটা মিলিয়ে গেল। 2 দিন পর আমি ট্রেনে করে ওদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামটার নাম ছিল চণ্ডীপুর। স্টেশন থেকে নেমে যখন ভ্যান রিকশায় গ্রামের দিকে যাচ্ছিলাম, বুঝতে পারলাম জায়গাটা কেমন যেন অন্যরকম। চারদিকে ধান ক্ষেত, বড় বড় গাছ, কাঁচা রাস্তা, আর অদ্ভুত একটা নিস্তব্ধতা। রিকশাওয়ালা হঠাৎ আমাকে জিজ্ঞেস করল, আপনি কি সৌরভ বাবুদের বাড়ি যাচ্ছেন? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিভাবে বুঝলেন? লোকটা নিচু গলায় বলল, বাইরের লোক সাধারণত এই সময় এখানে আসে না। আমি হেসে বললাম, কেন? রিকশাওয়ালা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, রাতে গ্রামের পশ্চিম দিকটায় কেউ যায় না। আমার বুকের ভেতর কেমন চাপা উত্তেজনা কাজ করছিল। কেন? লোকটা এবার আমার দিকে না তাকিয়ে বলল, কারণ ওখানে সে হাসে। আমার শরীরের ভেতর হালকা ঠান্ডা স্রোত নেমে গেল। কে? লোকটা আর কোনো উত্তর দিল না, শুধু রিকশার গতি বাড়িয়ে দিল। প্রায় আধা ঘন্টা পরে আমি সৌরভদের বাড়িতে পৌঁছালাম। পুরনো জমিদার বাড়ির মতো বিশাল বাড়ি, সামনে বড় উঠোন, চারদিকে আম আর কাঁঠালের গাছ। সৌরভ আমাকে দেখে খুব খুশি হল ঠিকই, কিন্তু ওর চোখের নিচে কালি দেখে মনে হচ্ছিল অনেক দিন ঠিক মতো ঘুমোয়নি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? ওয়াই? ও জোর করে হাসল, কিছু না। কিন্তু আমি বুঝতে পারছিলাম ও কিছু একটা লুকোচ্ছে। সন্ধ্যার দিকে আমরা বাড়ির ছাদে বসেছিলাম। দূরে মাঠের ওপারে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছিল, চারদিকে আগাছা। অন্ধকারে বাড়িটা আরো ভয়ঙ্কর লাগছিল। আমি আঙুল তুলে জিজ্ঞেস করলাম, ওটাই? সৌরভ চুপচাপ মাথা নাড়ল। ওখান থেকেই হাসির শব্দ আসে। হ্যাঁ। কে থাকে সেখানে? সৌরভ সিগারেট ধরিয়ে ধীরে বলল, কেউ জানে না। বাতাসটা কেমন ঠান্ডা হয়ে উঠছিল। ও আবার বলল, 5 বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকত, স্বামী, স্ত্রী আর তাদের মেয়ে। মেয়েটার নাম ছিল নীলা। আমি চুপ করে শুনছিলাম। মেয়েটা খুব শান্ত ছিল, গ্রামের সবাই ওকে ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ সব বদলে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? সৌরভ নিচু গলায় বলল, লোকেরা বলে নীলা রাতে কারো সঙ্গে কথা বলে। কার সঙ্গে? কেউ জানত না। তারপর? সৌরভ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এক রাতে হঠাৎ পুরো বাড়ি থেকে চিৎকার শোনা যায়। আমার বুক ধক করে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির ভেতরে ঢুকে দেখে
নীলার বাবা মা মৃত। আর নীলা, সৌরভ ধীরে আমার দিকে তাকাল। ওকে খুঁজে পাওয়া যায়নি। চারদিকে হঠাৎ কেমন নিস্তব্ধতা নেমে এলো। দূরে কোথাও কুকুর ডাকছিল। আমি বললাম, পুলিশ এসেছিল, কিন্তু কিছুই খুঁজে পাইনি। তারপর থেকেই রাত হলেই ওই বাড়ি থেকে হাসির শব্দ আসে। আমার শরীরের ভেতর শিরশির করছিল। ঠিক তখনই দূরে সেই ভাঙা বাড়িটার দিক থেকে খুব আস্তে একটা হাসির শব্দ ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। তুই শুনলি? সৌরভের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে খুব আস্তে বলল, প্রতিদিন রাতে ও হাসে। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। হাসিটা আবার শোনা গেল, এবার একটু জোরে, খিলখিল। কিন্তু সমস্যাটা হলো, ওই হাসির মধ্যে আনন্দ ছিল না, ছিল অদ্ভুত একটা বিকৃত শব্দ, যেন কেউ কানতে কানতে হাসছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে সৌরভের মা চিৎকার করে বললেন, ছাদ থেকে নিচে নেমে আও। তার গলায় স্পষ্ট আতঙ্ক। আমরা দ্রুত নিচে নেমে এলাম। ঘরে ঢুকেই দেখলাম সৌরভের মা দরজা জানলা বন্ধ করছেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? তিনি কাঁপা গলায় বললেন, রাতের পর বাইরে থাকা ভালো না। বাইরে তখন বাতাস জোরে বইছে, জানলার কাঁচ কাঁপছে। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির আলো নিভে গেল। চারদিকে অন্ধকার। সৌরভ ফিসফিস করে বলল, লোডশেডিং না? আমার বুক ধক করে উঠল। মানে? ও খুব আস্তে বলল, ও যখন আসে তখনই আলো চলে যায়। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। ঠিক তখনই উপরতলা থেকে কারো হাঁটার শব্দ এলো। ঠক ঠক ঠক। আমরা স্বরেই জমে গেলাম, কারণ উপরতলায় তো কেউ নেই। সৌরভের মা কাপা গলায় বললেন, ও আবার এসেছে। হঠাৎ উপর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো, খিলখিল খিলখিল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ এবার হাসিটা একদম আমাদের মাথার ওপরে আসছিল। উপরতলা থেকে সেই হাসির শব্দটা ভেসে আসতেই পুরো ঘরটা যেন জমে গেল। খিলখিল খিলখিল শব্দটা একবার দূরে যাচ্ছে, আবার হঠাৎ খুব কাছে চলে আসছে। আমার বুকের ভেতর ধুকপুক করছে। সৌরভের মা কাঁপা গলায় বললেন, কেউ ওপরে যাবি না। ঠিক তখনই ওপরতলায় ভারী কিছু পড়ার শব্দ হল। ধাম! পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। আমি আর সৌরভ একে অপরের দিকে তাকালাম। ওর মুখ পুরো ফ্যাকাশে। আমি ফিসফিস করে বললাম, ওপরে কেউ আছে। সৌরভ ঠোঁট শুকিয়ে বলল, প্রতিদিন রাতেই এই শব্দ হয়। হাসিটা আবার শোনা গেল। এবার মনে হলো একদম সিঁড়ির মুখে দাঁড়িয়ে কেউ হাসছে। খিলখিল খিলখিল। আমার শরীরের সব লোম খাড়া হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ ওপরতলা থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, মা! সৌরভের মা চিৎকার করে উঠলেন, না, ওর ডাকে সাড়া দেবে না। আমার বুক কেঁপে উঠল। গলাটা ছিল ছোট্ট একটা মেয়ে, কিন্তু সেই গলার মধ্যে অদ্ভুত বিকৃতি ছিল, যেন একই সঙ্গে অনেকগুলো মানুষ কথা বলছে। সৌরভ খুব আস্তে বলল, প্রথম প্রথম সবাই ভাবত ও নীলা, কিন্তু কি? ও আমার চোখের দিকে তাকাল। যারা ওর ডাকে সাড়া দিয়েছে তারা কেউ স্বাভাবিক নেই। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল। মনে হচ্ছিল কেউ বরফ ঠান্ডা হাত দিয়ে আমার ঘাড় ছুঁয়ে আছে। তারপর ধীরে ধীরে সিঁড়ির ওপর দিয়ে কেউ নামতে শুরু করল। ঠক ঠক ঠক। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি, কিন্তু সিঁড়িতে কেউ নেই। শুধু শব্দটা আসছে, এক ধাপ এক ধাপ এক ধাপ। মনে হচ্ছিল অদৃশ্য কেউ নিচে নেমে আসছে। ঠিক তখনই দরজার বাইরে হঠাৎ কুকুরগুলো একসঙ্গে চিৎকার করতে শুরু করল। পুরো বাজারের কুকুর একসঙ্গে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল।
সৌরভ ফিসফিস করে বলল, ও খুব কাছে এলে কুকুরগুলো এভাবেই ডাকে। ঠিক তখনই ঘরের কোণের পুরনো আয়নাটার দিকে আমার চোখ গেল, আর তারপর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, কারণ আয়নার ভেতরে সিঁড়ির ওপর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। লম্বা কালো চুল, সাদা পোশাক, মাথা নিচু। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, বাস্তবে সেখানে কেউ নেই। আমি কাপা গলায় বললাম, সৌরভ। ও আমার দিকে তাকাল। আমি আয়নার দিকে আঙুল তুলেতেই ওর মুখ সাদা হয়ে গেল, কারণ ও দেখতে পাচ্ছিল মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আর ঠিক তখনই বাইরে বজ্রপাত হল। 1 সেকেন্ডের আলোয় আমি ওর মুখটা দেখলাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, পুরো কালো। আর ঠোঁটের কোণ পর্যন্ত ছিঁড়ে যাওয়া হাসি। খিলখিল খিলখিল। হঠাৎ আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। ঝনঝন করে কাঁচ মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। সৌরভের মা চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই পুরো বাড়ির দরজা জানলা একসঙ্গে কাঁপতে শুরু করল। ধাম ধাম ধাম। মনে হচ্ছিল বাইরে কেউ খুব জোরে ধাক্কা মারছে। আমি ভয়ে জমে গেছি। হঠাৎ সিঁড়ির ওপর থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, অর্ণব। আমার বুক ধক করে উঠল, কারণ ও আমার নাম ধরে ডাকল। আমি তো এখানে আজই এসেছি, তাহলে সে আমার নাম জানল কিভাবে? সৌরভ চিৎকার করে বলল, ওর দিকে তাকাস না। কিন্তু তৎক্ষণে আমি তাকিয়ে ফেলেছি। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। এবার আর শুধু ছায়া না, স্পষ্ট। সাদা পোশাক, রক্তে ভেজা, লম্বা চুল মুখের অর্ধেক ঢেকে রেখেছে, আর ঠোঁটে সেই বিকৃত হাসি। সে ধীরে ধীরে মাথা কাত করল, খিলখিল। তারপর খুব আস্তে বলল, তুইও থাকবে এখানে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই ঘরের সব বাতি একসঙ্গে জ্বলে উঠল, আর আলো জ্বলেতেই মেয়েটা হাওয়া হয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের হাঁপানোর শব্দ। সৌরভের মা মাটিতে বসে পড়েছেন, তার ঠোঁট কাঁপছে। আমি কাঁপা গলায় বললাম, ওটা কি? সৌরভ ধীরে বলল, নীলা। কিন্তু ও তো মারা গেছে। হয়তো। ও থেমে গেল। হয়তো ও পুরোপুরি মারা যায়নি। রাতের বাকি সময় আর কিছু হয়নি, কিন্তু আমার আর ঘুম আসেনি। সারা রাত মনে হচ্ছিল কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আমাদের দেখছে। পরদিন সকালে আমি ঠিক করলাম ওই ভাঙা বাড়িটার কাছে যাব। সৌরভ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে ও গেল। গ্রামের লোকেরা আমাদের আটকানোর চেষ্টা করেছিল। এক বুড়ো লোক তো সরাসরি বলল, ওই বাড়ির কাছে গেলে সন্ধ্যার আগেই ফিরে আসবি। না হলে সে বাকিটা বলেনি। দুপুরের দিকে আমরা বাড়িটার সামনে পৌঁছালাম। কাছ থেকে জানালাটা আরো ভয়ঙ্কর লাগছিল। দেওয়ালে শ্যাওলা, ভাঙা জানলা, চারদিকে আগাছা, আর অদ্ভুত একটা পচা গন্ধ। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। পুরো বাড়িটা ধুলোয় ঢাকা। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। হঠাৎ ওপরতলা থেকে খুব আস্তে হাসির শব্দ এলো, খিলখিল। আমার বুক ক্যাপে উঠল। সৌরভ ফিসফিস করে বলল, ও জানে আমরা এসেছি। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে করম কর শব্দ হচ্ছিল। দোতলায় পৌঁছে দেখি একটা ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। আমি দরজাটা ঠেলে খুললাম, আর তারপর আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ঘরের চারদিকের দেওয়ালে শুধু একটাই জিনিস লেখা, সে হাসলে কেউ বাঁচে না। রক্ত দিয়ে লেখা, শত শতবার। মেজের মাঝখানে একটা পুরনো পুতুল পড়েছিল, আর পুতুলটার মুখে মানুষের দাঁত বসানো। আমার গা শিউরে উঠল। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। পুরো ঘর অন্ধকার। সৌরভ চিৎকার করে উঠল,
আর সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে হাসির শব্দ ভেসে এলো। খিল 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 খিল। আমি টর্চ জ্বালালাম, আর আলো পড়তেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কারণ ঘরের কোণে ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলেছিল নীলা। তার কালো চোখ দুটো এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। পথের সেই অসম্ভব বড় হাসিটা ধীরে ধীরে আরো চড়া হয়ে উঠছিল। ঘরের কোণে ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলে থাকা নীলাকে দেখেই আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। তার কালো চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করেছে, মুখে সেই অস্বাভাবিক বড় হাসি, আর তার মাথার চুলগুলো নিচের দিকে ঝুলে মেজে ছুঁয়ে গেছে। খিলখিল খিলখিল সে হাসছিল, কিন্তু সেই হাসির মধ্যে মানুষের কোনো অনুভূতি ছিল না, ছিল শুধু পাগলামি। আমি আর সৌরভ কয়েক সেকেন্ড নড়তেই পারছিলাম না। হঠাৎ নীলার ঘাড়টা কট করে বাঁকল। তারপর সে ধীরে ধীরে উল্টো অবস্থাতেই ছাদের ওপর দিয়ে হাঁটতে শুরু করল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ তার হাত পা যেভাবে নড়ছিল সেটা মানুষের পক্ষে সম্ভব না। খট্টে 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 সে ছাদের ওপর মাকড়সার মতো এগিয়ে আসছিল। আমি চিৎকার করে উঠলাম, দরজা খোল। সৌরভ মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নীলা ছাদ থেকে উল্টো হয়ে আমাদের একদম সামনে এসে থামল। তারপর ধীরে ধীরে মুখটা আমার মুখের কাছে আনল। আমি আতঙ্কে জমে গেছি। তার শরীর থেকে পচা গন্ধ আসছিল। সে খুব আস্তে ফিসফিস করে বলল, তোরা কেন এসেছিস এখানে? তার গলাটা যেন একসঙ্গে অনেকগুলো মানুষের গলা। আমি কাঁপা গলায় বললাম, আমরা কিছু করিনি। নীলার ঠোঁটের হাসিটা আরো বড় হয়ে গেল। সবাই একই কথা বলে। ঠিক তখনই হঠাৎ সে বিকট চিৎকার করে উঠল। পুরো ঘর কেঁপে উঠাল। আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। আর সেই মুহূর্তে দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি আর সৌরভ এক সেকেন্ডও দাঁড়াইনি। দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। পেছন থেকে এখনো সেই হাসির শব্দ আসছে, খিলখিল খিলখিল। মনে হচ্ছিল পুরো বাড়িটার চারপাশে সে হাসছে। আমরা বাইরে বেরিয়েই হাঁপাতে হাঁপাতে থেমে গেলাম। কিন্তু ঠিক তখনই দেখলাম বাড়িটার সামনে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সেই বুড়ো লোকটাও ছিল। সে ভয়ে কাঁপা গলায় বলল, তোরা ওকে দেখেছিস? আমরা চুপ করে মাথা নাড়লাম। লোকটার মুখ সাদা হয়ে গেল। তাহলে ও এবার তোদের ছাড়বে না। আমার বুক ধক করে উঠল। মানে? বুড়ো লোকটা ধীরে বলল, যে একবার নীলার হাসি শুনেছে তাকে ও শেষ পর্যন্ত খুঁজে নেও। সেদিন সন্ধ্যার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। আমি যেদিকেই তাকাই মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। রাতে ঘুমোতে গিয়েও বারবার সেই হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম, খিলখিল খিলখিল। প্রথমে ভাবলাম মনের ভুল, কিন্তু রাত প্রায় 2টো নাগাদ হঠাৎ আমার ঘরের জানলায় টোকা পড়ল। টক টক টক। আমার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে জানলার দিকে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ জানলার ওপাশে নীলা দাঁড়িয়েছিল। অন্ধকারের মধ্যে তার কালো চোখ দুটো ঝলছে, মুখে সেই হাসি। সে খুব আস্তে কাছের ওপর হাত বোলাচ্ছিল। খরর খরর। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই সে হঠাৎ মাথাটা অস্বাভাবিকভাবে কাত করল। তারপর 1 সেকেন্ডের মধ্যে জানলার সামনে থেকে হাওয়া হয়ে গেল। আমি দৌড়ে সৌরভের ঘরে চলে গেলাম। দেখলাম ও জেগে আছে। তার মুখ দেখে বোঝাই যাচ্ছিল ও কিছু দেখেছে। সৌরভ ফিসফিস করে বলল, ও আজকে খুব রেগে আছে। কেন?
কারণ আমরা ওর ঘরে ঢুকেছিলাম। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। হঠাৎ পুরো বাড়ির আলো নিভে গেল, চারদিকে অন্ধকার। আর তারপর একদম নিচতলা থেকে সেই হাসির শব্দ ভেসে এলো, খিলখিল খিলখিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ এবার হাসিটা বাড়ির ভেতর থেকেই আসছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কেউ ওপরে উঠছে। ঠক ঠক ঠক, প্রতিটা পায়ের শব্দে মনে হচ্ছিল পুরো বাড়ি কেঁপে উঠছে। আমরা দুজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো কিছু একটা ঘরের ভেতরে ঢুকতে শুরু করল, ধোঁয়ার মতো, কিন্তু সেটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা গলা ভেসে এলো, দরজা খোলো। নীলার গলা। সৌরভ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তারপর দরজায় ধীরে ধীরে আঁচড়ানোর শব্দ শুরু হলো, খরর খরর খরর। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজাটা কেটে ফেলছে। হঠাৎ দরজার মাঝখানে ফাটল ধরল, আর সেই ফাটলের ভেতর দিয়ে আমি একটা কালো চোখ দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঠিক তখনই সৌরভ চিৎকার করে বলল, মন্ত্রটা পড়। কি? মা যেটা শিখিয়েছিল। আমি তাড়াতাড়ি ওর মায়ের দেওয়া ছোট্ট তাবিজটা বের করলাম। তারপর কাঁপা গলায় মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ পুরো ঘরের বাতাস কেঁপে উঠল। নীলা বিকট চিৎকার করে উঠল। একটা ভয়ঙ্কর কান্নার শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। আর তারপর সব শান্ত, পুরো বাড়ি নিস্তব। আমরা অনেকক্ষণ সাহস পাইনি দরজা খুলতে। ভোরের দিকে বাইরে আলো ফুটতেই দরজা খুললাম, কিন্তু দরজার সামনে যেটা দেখলাম সেটা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দরজার ওপর রক্ত দিয়ে লেখা, আমি আবার আসব। সেই দিনেই আমি গ্রাম ছেড়ে চলে আসি। তারপর অনেক বছর কেটে গেছে। আমি আর কখনো চণ্ডীপুরে যাইনি, কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়। আমি এখন সেই হাসির শব্দ শুনতে পাই, খিলখিল খিলখিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কয়েকদিন আগে মাঝরাতে হঠাৎ আমার বাড়ির জানলায় টোকা পড়েছিল, টক টক টক। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এরকম আরও রহস্যময় ও গা ছমছমে ভৌতিক গল্প শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন অন্ধকার আর ভয়ের গল্প।